ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা ভেক্টর যোগের বিভিন্ন বিষয়গুলো পড়া শেষ করেছিলাম এবং ভেক্টর যোগের কতিপয় ধর্মাবলী এগুলোও পড়েছি। ভেক্টর যোগের একটা বিশেষ বিশেষ শুধু বলবো না, অনেক বেশি আলোচিত এবং গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে নদী পারাপার। স্রোতযুক্ত একটা নদীতে নৌকা বা ট্রলার নিয়ে বা সাঁতারু ঠিক অপর পাড়ে পৌঁছানোর জন্য যে তত্ত্ব গাণিতিক সমস্যার সমাধান, এটা একটা বিশাল মাত্রা দখল করে আছে ভেক্টর অধ্যায়ে। এই জায়গাটার আগেই আমি হাত দিয়েছি ভেক্টর বিভাজনে। কারণ কি, ভেক্টর বিভাজন ভালো শিখে থাকলে ওই জায়গা সমাধান করাটা সহজ হয়। কারণ আমি তো অনেকভাবে দেখাই যে নদী পারাপারটা কিভাবে হয় এবং এটার জন্য সহজ, শুধুমাত্র মুখস্থ না, বইগুলোতে গতানুগতিক যে পদ্ধতি দেয় সেগুলো না, তুমি তোমার মতো করে একদম মানে তোমার যে ইন্টেলিজেন্স এটা কাজে লাগিয়ে ভালো একটা তত্ত্ব দাঁড় করাতে পারো। তা এইটার জন্য তোমার দরকার হচ্ছে ভেক্টর বিভাজন। তাই আমি ওইটা শেখানোর আগে ভেক্টর বিভাজনে হাত দিলাম। আশা করি যে তোমরা ধৈর্য সহকারে এই সিরিয়ালে যদি দেখে যাও, সবচেয়ে ভালো ফিজিক্সটা এই অধ্যায়ে শিখবা। সবাইকে ন্যানো কেয়ার ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতেক আলী। আসো কামন আমরা ভেক্টর বিভাজন পড়ি। ভেক্টর যোজনের ব্যাপারটা ছিল কীরকম, দেখো যে এইখানে একটা ধরো ভেক্টর এই বরাবর ক্রিয়া করছিল, দিস ইজ ভেক্টর এ। এই বরাবর ধরে না তার সঙ্গে আলফা কোণে একটা ভেক্টর ক্রিয়া করছিল। যদি ভেক্টর বি বলি তাহলে তাদের যে যোগফল বা লব্ধি সেটা সামান্তরিক সূত্র অনুযায়ী এদেরকে নিয়ে যদি আমরা একটা সামান্তরিক আঁকি, এই এর সমান সমান্তরাল আর একটা বাহু নিলাম, বি এর সমান সমান্তরাল আর একটা বাহু নিলাম, তারপরে তাদেরকে নিয়ে একটা দেখা হলো সামান্তরিক গঠন হলো। এই সামান্তরিকের কর্ণ যত বড় হবে, এই সামান্তরিকের কর্ণের এই পরিমাণটাই হবে ভেক্টর এ এবং ভেক্টর বি এর যোগফল। ভেক্টর ই এ এবং ভেক্টর বি এর যোগফল বা লব্ধির মান। তাহলে এটা যদি আর লিখি তখন এই আর এর ভ্যালুটা ছিল এ এবং বি এর যোগফলের সমান। ভেক্টর আকারে লিখলে আমি বরাবরই বলি, ভেক্টর আকারে লিখলে দিস ইজ আর ইজ ইকুয়ালস টু এ প্লাস বি। এবং মান আকারে যদি লিখি তাহলে পরে মানের মানটা আমরা পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস এ বি কস আলফা। তারা যে কোণে ক্রিয়া করছে সেটা যদি আলফা কোণ হয়ে থাকে তাহলে এটা, এবং লব্ধির দিক নির্ণয় এগুলোও জানি। তবে এখানে যেটা বুঝলাম যে এ আর বিকে যোগ করে একটা রেজাল্ট পেয়েছি, সেটা হচ্ছে আর। এ এবং বি এর যোগফলটা কত? আর। তাহলে এটা ছিল ভেক্টরের যোগ বা যোজন, যোগ বা যোজন। তাহলে এটা ছিল যোগ বা যোজন। আর আমরা আজকে যেটা পড়ব সেটা কিন্তু বিয়োগ না, যোগের বিপরীত বিয়োগ। ভেক্টরে আসলে কোনো বিয়োগই নাই, তাই না? এটা আমরা জানি। ভেক্টরে যেটা আছে সেটা হলো যে একটা ভেক্টরের সঙ্গে যখন আরেকটা ভেক্টরের ঋণাত্মক ভেক্টর যোগ করি তখন সেটা এ মাইনাস বি এর মতো বা পি মাইনাস কিউ এর মতো হয়ে যায়, তখন সেটাকে অনেক সময় আমরা বিয়োগ মনে করি, কিন্তু ওইটা আসলে ভেক্টর বিয়োগ বলতে পারি না। তাহলে যোগের বিপরীত বা যোজনের বিপরীত বিয়োগ বলা ঠিক হবে না। এটা স্টুডেন্টদের মধ্যে অনেকেই কিন্তু কোশ্চেন করে, এবং লাকিলি বা ফরচুনেটলি তুমি যদি বলো যে আজকে যে লেকচারটা রেডি করছি, আজকেই সকালে আমার স্টুডেন্টদের মধ্যে একজন মেসেঞ্জারে কিন্তু ভেক্টর বিয়োগের কথা বলেছে যে স্যার এটা ভেক্টর বিয়োগ দিয়ে করলে হয় না। আসলে ভেক্টর বিয়োগ ওভাবে বলাই ঠিক না। হ্যাঁ, তাহলে দেখো যোগ বা যোজনের বিপরীত যেটা সেটা কি? বিভাজন, হ্যাঁ, বা বিযোজন। তুমি আরও একটা নাম তাহলে লিখতে পারো, বিযোজন। যোজনের বিপরীত ঠিক বিযোজন। এটাকে ইংরেজিতে যদি বলো তাহলে রেজলিউশন বা রিসলিউশন। একটা মূল ভেক্টরকে একাধিক অংশে ভাগ করা, উপাংশে সলিউশন করার নাম হলো রিসলিউশন। ওকে, দেখো তাহলে এটা কীরকম। এবার তাহলে এইরকম একটা ভেক্টর থাকবে, ওই যে আর যে ভেক্টরটা ছিল ওই রকমই দুটো যোগফলে তৈরি হয়েছিল আর। এবার মূল ভেক্টরটারই নাম দিলাম আর। এই মূল ভেক্টরটা যদি আর হয়ে থাকে তাহলে সেই আর ভেক্টরটা ধরে নাও তার সঙ্গে যে কোনো একটা কোণ থিটা, যে কোনো একটা কোণ থিটা, এই থিটা কোণে একটা উপাংশ তুমি বের করবা।
এই উপাংশের নামটা দিলে ধরো ভেক্টর এক্স, ভেক্টর এক্স। খুব সুন্দর একটা কথা হচ্ছে যে একটা ভেক্টরের অসংখ্য উপাংশে বিভাজন করা যায়। কীরকম? ভেক্টরকে তাহলে কত উপাংশে বিভাজন করা যায়? এইখানে তাহলে তত্ত্বটা লিখো। তথ্যটা প্রথম লিখে নাও যে একটি ভেক্টরকে অসংখ্য উপাংশে কি করা যায়? বিভক্ত করা যায়। খুব ভালো কথা, কিন্তু একটা ভেক্টরকে জাস্ট একটা সিঙ্গেল কোণ দিয়ে একটা উপাংশে ভাগ করবা, সেটা কিন্তু একটু অসম্ভব। সিঙ্গেল যে কোনো ডিরেকশানে তুমি যদি একটা কোণ দিয়ে দাও, দিয়ে একটা উপাংশ ভাগ করো, তাহলে হবে না। সেটা শুধুমাত্র যদি ভূমির সঙ্গে আনতভাবে থেকে থাকে একটা কোণে, তাহলে ভূমি বরাবর তার উপাংশ পেতে পারো, উলম্ব বরাবর তার উপাংশ পেতে পারো। এইটাও বিশেষ ক্ষেত্র অনুযায়ী তৈরি হয়েছে। কিন্তু এরকমভাবে একটা ভেক্টর যাচ্ছে, ধরো তুমি জানো না সে ভূমির সঙ্গে কয় ডিগ্রি কোণ করে আছে, কিভাবে, কিচ্ছু জানো না। এখন তুমি এই বরাবর একটা উপাংশ চাচ্ছ, এই বরাবর একটা উপাংশ চাও, তাহলে এই বরাবর উপাংশ তুমি আসলে বের করতে পারবে না। কিন্তু তুমি যদি এটাকেই তুমি যদি এই জিনিসটাকেই তুমি যদি বলো ভূমি, এটাকে যদি বলো যে ভূমি, এটাই অনুভূমিক তল যে বরাবর আমি উপাংশটা চাচ্ছি, তাহলে আবার উপাংশটা ভাগ বের করতে পারবা। আবার মনোযোগ দাও, যদি এরকম হয় যে ধরে নাও এটা অনুভূমিক, এটা ভূমি, তখন তুমি এই ভূমির সাপেক্ষে এই বরাবর কোনো কোণ টোন কিচ্ছু জানো নাই, তোমার কিছুই জানা নাই ধরে নাও, তাহলে এই বরাবর বা এই বরাবর কোনো একটা উপাংশে ভাগ করতে চাচ্ছ, একটা সিঙ্গেল উপাংশ বের করতে চাও এই ভেক্টরের, এটা মূল ভেক্টর সাপোজ আর, এটা ভূমি। এখন ভূমির সঙ্গে মূল ভেক্টরের কোণই জানো না, তাহলে অন্য যে কোনো ডিরেকশানে যে কোনো কোণে তুমি একটা উপাংশ বের করতে পারবে না। কিন্তু সেটা যদি এরকম হয় যে এটাই সেই ভূমি এবং ভূমি বরাবর ভূমির সঙ্গে কোণটা থিটা, তখন কিন্তু এই আর এর ভূমির দিক বরাবর একটা উপাংশ বের করতে পারবা। তাহলে দরকার কি? তাহলে দরকার যেটা সেটা হচ্ছে যে অবশ্যই একটা মূল ভেক্টরের উপাংশ বের করতে হলে তার একটা রেফারেন্স অ্যাঙ্গেল দরকার, মানে ভেক্টরটা কোন ডিরেকশানে ক্রিয়া করছে ওই ভেক্টরের মান শুধু জানলে হবে না, ওই ভেক্টরের ডিরেকশানটা জানা লাগবে। তাহলে ডিরেকশান জানা বলতে সিঙ্গেল একটা ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশান আমি কিন্তু প্রথম যে লেকচার থেকে ওখান থেকে দেখে আসলে তুমি পাবা। আমি বলেছিলাম যে সিঙ্গেল একটা ভেক্টরের ডিরেকশান যদি খুঁজতে যাও, তাহলে সেটা হচ্ছে ভূমির সঙ্গে কত কোণ করেছে সেটা হচ্ছে তার ডিরেকশান। তো যখন ভেক্টরের মান এবং ডিরেকশান দুটোই জানা থাকবে, তখন যে কোনো একটা ডিরেকশানে যে কোনো একটা দিকে তখন উপাংশ বিভক্ত করতে পারবা। কিন্তু যতক্ষণ না ওই ভেক্টরই ভূমির সঙ্গে কিভাবে আছে তুমি জানো না, ততক্ষণ উপাংশ বিভাজন করতে পারবে না। তো এই জায়গার কথাটা হয়তো অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে। তো সে যদি একটু থামিয়ে বিষয়গুলো ভাবে যে কী বললো স্যার, তাহলে আশা করি যে সে বুঝবে। যদি না বুঝে তাহলে পরে আবার তখন না হয় সহজ করে বলার চেষ্টা করব। কেমন? নাও কামন। তাহলে শুধুমাত্র একটা ডিরেকশানে বা একটা কোণে একটা উপাংশ বিভক্ত করার চেষ্টা করলে হবে না, আমাদের দরকার হবে একই সঙ্গে দুটো উপাংশে ভাগ করার চেষ্টা করা। ধরে নাও এ বরাবর থিটা কোণে আর এই বরাবর ফাই কোণে আরেকটা উপাংশে ভাগ করতে চাচ্ছি, এই উপাংশের নাম দিলাম ওয়াই। তাহলে মূল একটা ভেক্টর আর, এই আর ভেক্টরটা এক্স এবং ওয়াই দুটো অংশে ভাগ করতে চাই। অর্থাৎ আবারও যদি এরকম হয় যে আরকে ভাঙি, তাহলে এক্স এবং ওয়াই ভাগ করলে এক্স প্লাস ওয়াইয়ের যোগফলটা কত হবে? ভেক্টর যোগফলটা আর এর সমান। এক্স প্লাস ওয়াইয়ের ভেক্টর যোগফলটা হবে আর এর সমান। এইভাবে আমরা ভাঙতে চাই। যদি এভাবে ভাঙতে চাই তাহলে পরে তার একটা তত্ত্ব দাঁড় করানো লাগবে। এইখানে খেয়াল রাখবা যে অনেক সময় মূল ভেক্টরের থেকে হয়তো উপাংশগুলো বড় করে এঁকে দিলাম। কত বড় হবে? এই উপাংশগুলো হবে ওয়াই যদি এই বরাবর নিই, তাহলে এক্সের মানটা পেতে ঠিক ওয়াইয়ের সমান্তরাল করে একটা আমরা এক্সের ওপরে এই ধরনের একটা প্রজেকশন টাইপের টান দিলাম। যদি এটা ওয়াইয়ের সমান্তরাল হয়ে থাকে, এটা হচ্ছে সেই ওয়াই।
তাহলে ওয়াই এর সমান্তরাল হয়ে থাকলে এইটুকু তখন হবে ভেক্টর এক্স, তাহলে পুরোটা না, এটুকু হবে ভেক্টর এক্স, তার ডিরেকশনটা এই বরাবর দেখাতে পারি। এবার তুমি বলো তাহলে ওয়াই এর মান কতটুকু হবে? অবভিয়াসলি তাহলে এক্স এর সমান্তরাল করে যদি এই ওয়াই এর উপরে একটা এরকম রেখা টান দিই, এই যে টান দিলাম, তাহলে এইটুকু হবে সেই ওয়াই, এটুকু হবে সরি ভুল হয়ে গেছে, এই যে টান দিলাম, তাহলে এইখানে যে মানটুকু পাবো সেটা হবে ভেক্টর ওয়াই। ওকে, তার ডিরেকশনটা কোন দিকে? তার ডিরেকশনটা এই ডিরেকশন, তাহলে এটুকু হবে এক্স, এটুকু হবে ওয়াই। তাহলে মূল ভেক্টর আর যত বড়, মূল ভেক্টর আর এর শীর্ষবিন্দু যেখানে, মনে রাখবা এক্স এবং ওয়াই এমনভাবে মানটা তৈরি হবে যে এই শীর্ষবিন্দু ক্রস করে যাবে না। এখন এটা যদি এই সমানভাবে নিয়ে নাও, তারপরে এটা আবার এই সমানভাবে গেলে মান বড় হয়ে যাবে। এক কথায় দেখো আবারও কিন্তু সামান্তরিক সূত্রের একটা দেখা মিলেছে, এটা যদি ভেক্টর ওয়াই হয়, তুমি তাহলে পারে এটাকেও ভেক্টর ওয়াই বলতে পারো, প্যারালাল শিফটিং অফ এ ভেক্টর। তাহলে দেখো যে আবার এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেল কত? আর। তাহলে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, সব সূত্রই আবার এর মধ্যে আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান হবে আর। এখন আমার দরকার হইল যে এক্স এর মান জানা, এক্স এর মান ও ওয়াই এর মান কত হবে, কার সাপেক্ষে কত হবে? এখানে দেয়া থাকবে, ধরে নাও মূল ভেক্টর আর দেয়া থাকবে, কি দেয়া থাকবে? মূল ভেক্টর আর এর মান দেয়া থাকবে। তারপরে দেয়া থাকবে যে এই আর এর সঙ্গে থিটা কোণ করে এক্স চাই, আর আর এর সঙ্গে থিটা কোণ করে ফাই কোণে ওয়াই। তাহলে আর এর সঙ্গে থিটা কোণ করে, বুঝে দেখো, আর এর সঙ্গে থিটা কোণ করে যে রেজাল্টটা আমরা পেতে চাই সেটা হলো এক্স এর মান, আর এর সঙ্গে ফাই কোণ করে যে রেজাল্টটা পেতে চাই সেটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে অবভিয়াসলি এখানে যেটা দেয়া থাকবে, একটা মূল ভেক্টর দেয়া থাকবে, তার সঙ্গে দুটো কোণে দুটো উপাংশের মান বের করা, তা আমরা এটা যতটা সহজ পদ্ধতিতে বের করা যায় সেটাতে একটু আসি। দেখো ওই চিত্রকে যদি আরেকটু বড় করে আঁকি, ধরে নিলাম দিস ইজ ভেক্টর আর, এই বরাবর থিটা কোণে পেতে চাই এক্স, এই বরাবর ফাই কোণে পেতে চাই ওয়াই। কেমন? এখান থেকে আমরা আগে একটা লামির উপপাদ্য অ্যাপ্লাই করব। লামির উপপাদ্য বাহু ও কোণের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদের আমার আগের যে লেকচারগুলো, এই অধ্যায়ের আগের যে প্লেলিস্ট, ওখানে কেউ যদি দেখে থাকো তাহলে খুব সুন্দর করে বলেছিলাম যে সাইন ল এবং লামির উপপাদ্য একই, কিন্তু লামির উপপাদ্য হচ্ছে ত্রিভুজের বাহু এবং কোণ নিয়ে আলোচনা করবে তখন, আর যদি ভেক্টর নিয়ে, যেমন বল এবং কোণ নিয়ে, বলের মধ্যবর্তী ক্রিয়াশীল কোণ, এগুলো নিয়ে যখন সাম্যাবস্থার আলোচনা করবে তখন তার নাম হয়ে যায় সাইন ল। তা আমরা এখানে বাহু এবং কোণ নিয়ে আলোচনাটা করি, কারণ সাইন ল শেখাতে গেলে তোমাকে ভেক্টর গুণ শিখতে হবে। ভেক্টর গুণ যেহেতু এখনও শেখায়নি, অতএব আমাকে এটা লামির উপপাদ্য দিয়ে চালাতে হচ্ছে। লামির উপপাদ্য হচ্ছে, সাপোজ এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যদি বাহু, এটা এ বাহু, এটা ধরে নাও বি বাহু, এটা ধরো সি বাহু, এ বি সি। এ বাহুর বিপরীত যে কোণ সেটা ধরলাম আলফা, বি বাহুর বিপরীত কোণটা বিটা, এবং সি বাহুর বিপরীত কোণটা হচ্ছে গামা। তাহলে লামের উপপাদ্যের ডিরেক্ট যদি লিখি তাহলে এটা হবে বাহু এ ভাগ সাইন আলফা, বাহু বি ভাগ সাইন বিটা, বাহু সি ভাগ সাইন গামা। এটা যখন বিস্তারিত বলবো
তখন সময় যাবে, কিন্তু তোমাকে সংক্ষেপে বলে দিই, তুমি মনে রাখবা, কারণ আমি লামের উপপাদ্য দিয়ে এখন দেখিয়ে দিচ্ছি। ভেক্টরের ক্রস গুণফল শেখানো হয়ে গেলে তোমাকে কিন্তু সাইন ল আমি প্রমাণ করে দেখাবো, তখন কিন্তু তুমি বিষয়টা আবার বুঝবা। অতএব তুমি ওই সময় পর্যন্ত একটু অপেক্ষা করো, হ্যাঁ। আর না হয় আগের পুরনো প্লে লিস্টটা দেখে নিয়ে আসবা, যে কোথায় সাইন ল আছে সেটা খুঁজে দেখে আসবা। তো এ ভাগ সাইন আলফা, লামের উপপাদ্যের মূল কথা কি, যে ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত অপর আরেকটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান হবে। তাহলে এ বাহু এবং তার বিপরীত কোণটা কত, আলফা। তাহলে এ ভাগ সাইন আলফা মানে বিপরীত কোণের সাইন অনুপাত, এটা সমান হবে বি বাহু এবং তার বিপরীত কোণের সাইনটা মান কত, বি বাহু এবং বিপরীত কোণটা হচ্ছে বিটা, তাহলে বিটার সাইন বিটা, তাহলে বি বাহু এবং তার বিপরীত কোণের সাইন মান, এই অনুপাত দুটো সমান হবে। সাইনের মান হচ্ছে 0 ডিগ্রির জন্য 0 সাইনের মান 0 ডিগ্রির জন্য 0 ডিগ্রির জন্য মানটা কত 0, 90 ডিগ্রির জন্য 1। তাহলে সাইনের ক্ষেত্রে কোণের মান যত বড় হবে, দেখো সাইন থিটার মান তত বড় হবে, সাইন ভ্যালু তত বড় দিবে। এর মানে হলো যত বড় বাহু পাবো আমি, যত বড় বাহু নিব, তার বিপরীত যে কোণটা, ওই কোণটা তাহলে অবশ্যই বড় হতে হবে। বড় কোণের সাইন মান তখন আরও বড় ভ্যালু দিবে, বুঝতে পেরেছ? কোণ যদি বড় হয় তাহলে তার সাইন মান বড় দিচ্ছে, 0 ডিগ্রির জন্য 0, 90 ডিগ্রির জন্য 1, আর মাঝে ধীরে ধীরে বাড়বে। তাহলে দেখো যত বড় বাহু হবে তার বিপরীত কোণটাও কিন্তু বড় হবে এবং তার সাইন মান আরও বড় হবে। তাহলে এই অনুপাতটা, ছোট যদি বাহু হয় তাহলে তার বিপরীত কোণটা কিন্তু ছোট হবে, তখন তার সাইন অনুপাতটা ঠিক ওই রকমভাবে ব্যালেন্সড হয়ে যাবে। মানে এখানে যদি কখনো এই অনুপাতটা 2 পাই তাহলে এটাও 2 পাবো, এটাও 2 পাবো। তাহলে বাহুগুলো যত বড়ই হোক তার বিপরীতের কোণটা এত বড় হবে, আবার বাহু যত ছোটই হোক তার বিপরীতের কোণটা এত ছোট হবে যে এই বাহু এবং বিপরীতের কোণের এই সাইন অনুপাত করলে রেজাল্ট উইল বি সেম, কনস্ট্যান্ট একটা রেজাল্ট দেবে। তাহলে এটাকে তুমি চাইলে লিখতে পারো এটা ধ্রুব, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ধ্রুব। এবার বুঝো এটার একটা সহজ একটা প্রমাণে আসো, যে যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এ বাহু, বি বাহু এবং সি বাহু পরস্পর সমান। পরস্পর যখন সমান হবে তাহলে অবশ্যই এই তত্ত্ব অনুযায়ী বিপরীত কোণগুলো সমান হতে হবে। যদি তাহলে এ, বি এবং সি সমান হয়ে যায় তাহলে বিপরীত কোণগুলো সমান হবে। এবং এজন্যই আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবগুলো কোণ কয় ডিগ্রি পাই, 60 ডিগ্রি। বাহু সমান বলে কোণগুলো সমান হয়। এবং তোমাদের এই থিওরির ভিত্তিতেই আমি আরও একটা জিনিস সাধারণত দেখাই, যে দেখো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হতো তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তার বিপরীতের এই বাহুটা যদি 5 একক হয় তাহলে মনে রাখবা যে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে 3-এর বিপরীতের কোণটা হিসাব অনুযায়ী ছোট হওয়ার কথা, তখন এটা হবে আসলে 37 ডিগ্রি, আর 4-এর বিপরীতের এটা হবে অলওয়েজ 53 ডিগ্রি। তো 37 না হয় এটা 36 সামথিং 86, এবং এটা 53 চেয়ে একটু কম, কিন্তু রাউন্ড ফিগার আমি সবসময় নিয়ে নিই। তাহলে দেখতে পাচ্ছ যে 5-এর বিপরীতের কোণটা কত, 90, সাইন 90 ডিগ্রির মান কত, 1। তাহলে এখানে যদি তুমি অ্যাপ্লাই করো যে এটা তাহলে 5-এর বিপরীত, এটা 5, তার বিপরীতটা হচ্ছে সাইন 90 ডিগ্রি, তাহলে এটা ধরে নাও 3, তার বিপরীতটা ধরলাম সাইন, এটাকে বিটা ধরলাম, সাইন বিটা। তখন তুমি বিটার মানটা বের করে দেখবা যে সেটা 37 ডিগ্রির কাছাকাছি আসে কিনা। লেখাগুলো একটু ছোট, কিন্তু তুমি এটা একটু বের করে দেখে নেবা, তাহলে এটা বিটার মানটা ঠিক এই জায়গা থেকেই 37 ডিগ্রি আসে কিনা। তুমি যদি একটু ব্রিলিয়ান্ট ওয়েতে চিন্তা করো তাহলে এটা আসার কথা। ঠিক সেভাবেই তাহলে এটা 4-এর বিপরীত দিকে এটাতে যদি সাইন গামা ধরো, গামা, তাহলে গামার মানটা 53 ডিগ্রি আসা উচিত কিনা সেটাও তুমি একটু দেখবা। ওকে, এইটা যখন তুমি পারবা তখন তোমাকে নদী নৌকা, বৃষ্টি ছাতা ধরা এই অঙ্কগুলো আমি ক্যালকুলেটর ছাড়াই ধাড়াস করে দেব। আর এইটা তোমার যদি বুঝতে সমস্যা হয়, যদি এখানে আটকে যায়, তাহলে বুঝবো যে তার ম্যাথমেটিক্সের চর্চা এখনও অনেক কম আছে। আর ম্যাথমেটিক্সের চর্চা না বাড়িয়ে ফিজিক্স পড়তে আসলে একটু কষ্ট হয়। তো লামের উপপাদ্য অনুযায়ী
আমি যদি এইভাবে বলি যে এইখানে তাহলে আমি এতটুকু যদি ভেক্টর এক্স হয়, এতটুকু যদি ভেক্টর ওয়াই হয়, মানে দিস ইজ ওয়াই, তাহলে এটা এক্স আর এটা হলো ওয়াই। দেখো এই কোণটা যদি থিটা কোণ হয়ে থাকে আর এটা যদি ফাই কোণ হয়, তাহলে ফাই কোণের বিপরীতে এইখানে ধরে নাও একান্তর যে কোণটা দেখছো এটা কত হবে, ফাই। টোটাল এই বাহুর মধ্যে কোণটা হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে দেখো অলরেডি ত্রিভুজের এই দুই কোণে থিটা প্লাস ফাই কাভার করে ফেলেছে। তাহলে এইখানে আর যতটুকু আছে সেটা হলো 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই। তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই। এই তো, তাহলে তিনটা বাহু পেয়ে গেছি। এটা ছিল মূল ভেক্টর আর, তার মানে এই বাহুর মান আর, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তিনটা বাহু পেলাম। তিন বাহুর বিপরীত দিকে কোণগুলো দেখো, আর এর বিপরীত দিকের কোণটা 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই, এক্সের বিপরীত দিকে ফাই এবং ওয়াইয়ের বিপরীত দিকে থিটা। এবার তুমি এখানে লামের উপপাদ্যটা প্রয়োগ করো। লামের উপপাদ্য প্রয়োগ করো, কত হয় দেখো। লামের উপপাদ্য, তাহলে আর ভাগ হবে সাইন 180 ডিগ্রি মাইনাস, অথবা তুমি আরকে যেহেতু আর এর সাপেক্ষে সব কিছু নির্ণয় করবা, ওটার সব পরে দাও। এক্স ভাগ দেখো, এক্স ভাগ হবে সাইন ফাই, ওয়াই ভাগ হবে সাইন থিটা, এবং আর ভাগ হবে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই। তো এই তত্ত্বটা তো তোমাদের বেশিরভাগই ক্লাসরুমগুলোতে যেটা আমি পড়াই সেটা আলফা প্লাস থিটা বা বেশিরভাগই পড়াই। আজকে থিটা এবং ফাই পড়ানোর কারণে এরকম একটু ভালো করে বোঝো যে তাহলে তার পরবর্তী লাইনে আমরা যেটা লিখতে পারি এক্স ভাগ সাইন ফাই, এক্সের বিপরীত দিকে, আচ্ছা ফাই কোণ ঠিক আছে, ওয়াই ভাগ সাইন থিটা সমান আর ভাগ 180 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। অনুপাতটা কত হবে, তোমরা ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো এগুলো একটু মুখস্থ করবা। এটা তাহলে হবে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে হবে সাইন থিটা প্লাস ফাই। ওকে, সাইন থিটা প্লাস ফাই। এবার দেখো তোমাকে কিন্তু যে মানগুলো সাপ্লাই দিবে সেটা কি আর এর মান দিবে, থিটার মান দিবে আর ফাইয়ের মান দিবে। তাহলে এই জায়গার পুরো ভ্যালুটা তুমি বের করতে পারো। এবার তার সাপেক্ষে এক্সের মান আর ওয়াইয়ের মান তোমার বের করা লাগবে। এটা আগে বলে দিয়েছি যে কী কী দেওয়া থাকবে, এক্সের মান আর ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে তার পরবর্তী লাইনে যদি আসো ওইখান থেকে তাহলে আমরা এটা এখানে একটু নিয়ে আসি। হ্যাঁ, দেখো যে এবার তুমি যদি চাও আলাদা করে এক্সের মান বের করতে, তাহলে এক্স ভাগ সাইন ফাই সমান, মানে তিনটা পরস্পর তো সমান, তাহলে এটা সমান এটা একবার করে নিই আমরা, আর ভাগ সাইন থিটা প্লাস ফাই। দেন এক্স সমান কত হবে, তাহলে হবে আর ভাগ সাইন থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই, ডান পাশে গুণ হবে সাইন ফাই, অথবা তুমি চাইলে এখানে গুণ আকারে লিখতে পারো। দেখো ঠিক সেম পদ্ধতিতে ওয়াই বাই সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি আর ভাগ সাইন থিটা প্লাস ফাই, এবং ওয়াইয়ের মানটা তখন বের করলে কত হবে, আর ভাগ সাইন থিটা প্লাস ফাই ইন্টু সাইন থিটা। এই যে ওয়াই ভাগ সাইন থিটা ছিল, ওয়াই যখন শুধু বের করবো তখন ওখানে কী গুণ হবে, সাইন থিটা। তাহলে এই দুই জায়গাতে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি আর ভাগ সাইন থিটা প্লাস ফাই, এই অংশটুকু দুই ক্ষেত্রে একই, এক্সের মান বের করার সময় ওয়াইয়ের মান বের করার সময়। এক্সের মান যখন বের করছি তখন গুণ হচ্ছে এই ভ্যালুটার সঙ্গে কত হবে, সাইন ফাই, এক্সের মান বের করার সময়। তাহলে এই যে তার বিপরীতে যে কোণটা রয়েছে সেটা ফাই, সাইন ফাই। আর ওয়াইয়ের মান যখন বের করছি এই ওয়াইয়ের মান, তখন দেখো বিপরীত দিকে যে কোণটা রয়েছে মানে এক্সের সঙ্গে যে কোণটা আর এর, সেটা কত, থিটা, সে সাইন থিটা।
তাহলে আর ভাগ সাইন থিটা প্লাস ফাই এটা দুটোর জন্যই সেম, দুটো উপাংশ বের করার ক্ষেত্রে একই। এক্স বের করার সময় বিপরীত দিকে ফাই কোণের যেটা সাইন মান সেটা গুণ হবে, ওয়াই বের করার সময় বিপরীত দিকে যে থিটা কোণ তার সাইন মান গুণ হবে। এতটুকু তাহলে আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমার কথা হচ্ছে যে এইটা কিন্তু খুব জটিল না। খুব জটিল না কেন? যে তোমাকে তো আর এর মান, থিটার মান এবং ফাইয়ের মান সাপ্লাই দিবেই। এবার এক্সের মান বের করার সময় কি করতে হবে? সে আর, থিটা এবং ফাই বসেই কিন্তু তুমি এই কাজটা করবা। সমীকরণ মুখস্থ রাখাটা কঠিন নাকি? মুখস্থ বলতে কি, আর ভাগ সাইন থিটা প্লাস ফাই ইন্টু এক্স যখন বের করবো তখন বিপরীত যে কোণ সেটা যদি ফাই হয় তাহলে এটা, যদি এখানে কোণটা বিটা হতো তাহলে এখানে সাইন বিটা দিতাম, এখানে যদি আলফা হতো তাহলে এখানে সাইন আলফা দিতাম, এটা যদি আলফা আর এটা বিটা হতো তাহলে এখানে সাইন আলফা প্লাস বিটা দিতাম। দুইবার চর্চা করলে আশা করি তুমি এমনি ভুলবা না। এবং এটার পরবর্তীতে এই অংশ থেকে আমরা যখন লম্ব উপাংশে ঢুকবো এবং এই লেকচারটা কাজে লাগাবো তখন তুমি আরও ক্লিয়ার হয়ে যাবা এবং গাণিতিক কিছু সমস্যার সমাধান দিলে আরও ক্লিয়ার হয়ে যাবা। সবাইকে ধন্যবাদ।